স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH একটু আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলায় আসছেন, সেই কথা বলেছেন, তার সঙ্গে বলেছেন তৃণমূলের ওপর বেজায় ক্রুদ্ধ এই রাজ্যের মানুষ। হয়তো অমোঘ সত্যিটা বলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর এর বিরোধিতা করে এমন পর্যায়ে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন মানুষের মনে সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে যে কেন ভোটার লিস্টের সংশোধন চান না মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ এতদিন পর্যন্ত প্রত্যেকটা ইলেকশনে আসলে ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটারদের দিয়ে ভোটে জিতে ওই চেয়ারটাকে আঁকড়ে ধরে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য এসআইআর এর বিরোধিতা। প্রধানমন্ত্রী লিখেছেন তৃণমূলের ওপর বেজায় ক্রুদ্ধ মানুষ। সত্যি মানুষ মনে হয় এই তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর এতটাই ক্রুদ্ধ, এবং আজকে যখন ইলেকশন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে এসআইআর তো হবেই, এসআইআর হবে এবং এসআইআর হবে তবে নির্বাচন হবে, এসআইআর না হলে নির্বাচন হবে না। স্পষ্ট ভাষায় বার্তা দিল নির্বাচন কমিশন। মানে বুঝতে পারছেন? মানে হলো যদি ভোটার তালিকা সংশোধন না করতে দেওয়া হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ উঠিয়ে যে চিৎকার করেছিলেন ইয়ে কানুন হাম নেহি মানেঙ্গে করেন এবং তার দলীয় সমর্থক বা প্রশাসনকে দিয়ে এসআইআর এর কাজে বাধা দেন, তাহলে এই রাজ্যে ভোটটাই হবে না। আর এই রাজ্যে যদি ভোটটাই না হয় তাহলে এই সরকারটার মেয়াদ শেষ হয়ে গেলে কি হবে? প্রশ্ন। কিন্তু উত্তরটা কার কাছে আছে জানেন? একমাত্র নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন চেয়েছে এবং বলেছে এসআইআর হবে, আর কোনো পথ নেই এর বিরোধিতার। বিশেষ প্রতিবেদন, তারপরে হাই ভোল্টেজ ডিবেট দেখুন। घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, हम नाम कटने नहीं देंगे। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम बातिल करेगा। লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। দেশে থেকে দেশের আইনের প্রবল বিরোধিতা, কমিশনের নির্দেশ না মানার ভয়ঙ্কর চেষ্টা, কিন্তু মমতার কোনো জারিজুরি যে চলবে না তা স্পষ্ট করে দিয়েছে কমিশন। এসআইআর না হলে নির্বাচন নয়। ইলেকশন কমিশনের কাছে অ্যাজ পার ল, অ্যাজ পার রুলস এনাফ স্কোপ রয়েছে, তারা সরাসরি কিন্তু এফআইআর করতে পারেন। আমরা চাই সংবিধান সর্বশক্তিমান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর তার তাবক্কুল সর্বশক্তিমান নয়, এটা প্রমাণ করার সময় এসেছে। এক কথায় স্পষ্ট যে রাজ্য বাধ্য এসআইআর মানতে। ভোটার তালিকায় কারচুপির চেষ্টা হলে যে কমিশনের খাড়া নেমে আসবে স্পষ্ট তাও। তা সে ইন্ডিজোট রাস্তায় নেমে যতই হইচইয়ের চেষ্টা করুক, কোনো লাভ নেই। তারপরও কেন এসআইআর এর বিরোধিতায় এত মরিয়া মমতা অভিষেক? কারণ যত্ন করে বসিয়ে রাখা রোহিঙ্গা পাড়া, জামাই পাড়া যে এসআইআর হলে কোনো কাজে আসবে না। শাহজাহান মানে রোহিঙ্গাদের এনে ইটভাটা চালাতো আর পুরো একটা পাড়া তৈরি করে ফেলেছে, আকঞ্জি পাড়া, পুরো একটা রোহিঙ্গাদের পাড়া। বাংলাদেশি দেখা যাচ্ছে তো, সব বাংলাদেশি এইসব রাস্তার ধারে ধারে বসিয়ে দিয়েছে, সব সরবেটের থেকে ধামাখালি একদম পুরো বসিয়ে দিয়েছে। মৃত ভোটারের আড়ালে কারি কারি চাপ্পা। এসআইআর হলে সেটাও যে বিষবাও জলে। দিকে সুবিধা হয়েছে, দাদা ভোট দিতে আসতে পারছেন, এটা আমার আনন্দ। কারণ দাদা তো আজ 5 বছর হয়ে গেল মারা গেছেন। দাদু ভোট দিচ্ছেন, দেখা হয়, ফিল করতে পারি। হয়তো উনি ভোট দিয়ে যান, কিন্তু সময় মতো যাওয়া হয় না বলে দেখা হয় না, নাকি? হতে পারে, টাইমিং ম্যাচ হয় না, হতে পারে, সেটা হতে পারে। এসআইআর ঠেকানো যাবে না টের পেয়েই মরিয়া হয়ে শ্রমশ্রীর টোপ।
কিন্তু সেটাও ধোপে টিকলো না। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। নমস্কার মাননীয়া শুভনন্দন, প্রণাম নেবেন। শুভনন্দন, ভালো থাকবেন, আপনাকে মন থেকে প্রণাম। বাংলার ভাতাজেবি হতে চায় না, এবার উপায় এসআইআর যেভাবে ঘিরে ধরছে তাতে কারচুপির রাস্তা বন্ধ। বিরোধী কণ্ঠরোধ তো মমতা প্রশাসনের পুরনো অস্ত্র, কিন্তু দুর্নীতির কোপে চাকরি হারানো বাংলায়, শিক্ষা ব্যবস্থা ডকে উঠেছে যে বাংলায়, সরকারি কর্মীরা ডিএ পান না যে বাংলায়, সেই বাংলায় ভুয়ো ভোট ছাড়া মানুষের রায়কে মোকাবিলা করবেন কোন পথে মমতা? রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন মঞ্চ থেকে, ये कानून हम বাতিল कर देंगे। বাতিল, কিন্তু এত সহজে তো বাতিল হয় না মাননীয় মুখ্যমন্ত্রী। ইলেকশন কমিশন সংবিধানের দ্বারা তার শক্তি দেওয়া হয়েছে, তাকে সেই স্ট্রেংথ পাওয়ার দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে যে ইলেকশন রিলেটেড চেঞ্জেস এবং আইন তো সে বানাতে পারে। ইলেকশন কমিশন আজকে স্পষ্ট বার্তা দিয়েছে। ইলেকশন কমিশনের বার্তা হচ্ছে এসআইআর হবে, এসআইআর হলে ভোট হবে, এসআইআর না হলে ভোটের দিকে এগোনোই যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে নির্বাচন করতে বাধা দেবেন? কারণ আপনি যদি এসআইআরে বাধা দেন তাহলে আপনি নির্বাচনে বাধা দেবেন, আর নির্বাচন আমাদের দেশের ডেমোক্রেটিক প্রসেস, এটা তো হতেই হবে। স্কুল কলেজগুলোর মতো নির্বাচন বন্ধ করিয়ে রেখে এ রাজ্যকে, এ রাজ্যের মানুষকে কি আরো বিপদে ঠেলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যখন স্টেজ থেকে বলেন দেশের কানুন আপনি মানবেন না, আইন আপনি মানবেন না, আপনি যখন মঞ্চ থেকে চিৎকার করে বলেন বাতিল করে দিলাম এই আইন, আপনাকে আপনার যা যা অধিকার রয়েছে তার মধ্যে এই অধিকারটা অন্তত নেই, এটা আপনাকে বুঝতে হবে। কিশলয় অগ্নিবাণে আজকে আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। কিশলয় অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে যাব হাই ভোল্টেজ ডিবেটে। এসআইআর এ কড়া কমিশন, হারবেন বুঝে কি মমতার বিরোধিতা প্রাণপণ? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা কিন্তু করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সব রকমভাবে নিজের প্রশাসনিক সিস্টেম হোক কিংবা নিজের দলীয় সিস্টেম হোক কিংবা নিজের মঞ্চে উঠে বক্তব্য রাখা হোক, প্রত্যেক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কাজ করছেন, এসআইআর এর বিরোধিতা। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা কেন করছেন সেই প্রশ্নের উত্তরে রাজ্যের সাধারণ মানুষ মনে করছেন এবার তবে কি হার নিশ্চিত বুঝে গিয়েছেন, কারণ ভুয়ো ভোটাররা তো বাদ চলে যাবে এবং অনুপ্রবেশকারীরাও বাদ চলে যাবে। ভোট ব্যাংক যদি বেরিয়ে যায় তাহলে তো হার নিশ্চিত। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে যাব এবং হাই ভোল্টেজ ডিবেটে গিয়ে আজকে প্রশ্ন করব, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রাণপণ বিরোধিতা কেন, আর করে লাভটাই বা কি হবে? নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে থাকবেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, দেবাশিস ঘোষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, সন্ময় ব্যানার্জি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। আমি সন্ময় দাকে দিয়ে আজকে শুরু করছি। সন্ময় দা, আমার একদম স্পষ্ট ছোট্ট প্রশ্ন, নির্বাচন কমিশন বলে দিয়েছে এসআইআর না হলে ভোট নয়, একদম স্পষ্ট বার্তা, কোনো কমপ্লিকেশন নেই, প্যাচগোছ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাধা দেন তাহলে রাজ্যে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে, নির্বাচন হবে না। স্কুল কলেজগুলোর মতো নির্বাচন বন্ধ করে রেখে রাজ্যের মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে কি বাধ্য হতে হবে এই রাজ্যে নতুন করে আবারও প্রেসিডেন্সিয়াল রুল জারি করার? এটাই কি পথ, সন্ময়দা? না কিশোরায়, আমি তোমাকে একটা কথা বলি, শেষ দিন যেদিন সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছিল, তুমি অভিষেক মনু সিংভি, রাজ্যের যিনি আইনজীবী, তিনি একটা কথা বলেছেন, তোমার যদি মনে থাকে, ওখানে বলেছিল যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, একটু সময় নিয়ে করা হোক, 2 বছর ধরে করা হোক। এটা একটা অনেকটা টাইম স্প্যানের ব্যাপার, অর্থাৎ এসআইআর যে আটকানো যাবে না, এটা রাজ্য সরকারের প্রখ্যাত আইনজীবী তিনিও বুঝেছিলেন, অভিষেক মনু সিংভি বুঝেছিলেন। এটা ভাবার কোনো কারণ নেই যে মনু সিংভি নিজে বুঝেছিলেন, এই রাজ্য সরকারও বুঝেছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করতে হবে। এটা আটকানোর কোনো জায়গা নেই। এর আগে 10 বার না 12 বার হয়েছে এবং প্রত্যেকবারই কোনো রাজনৈতিক দল বাধা দেয়নি। এবারে রাজনৈতিক দল বাধা দিচ্ছে কেন? তার কারণটা কিশোরায় বুঝতে হবে যে বিহারে লালু প্রসাদ যাদবের দল রয়েছে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রয়েছে। এসআইআর এর মৃত ভোটার, এসআইআর এর ডুপ্লিকেট ভোটার, এরা একটা কনসলিডেটেড ভোট ব্যাংক অফ মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যে বলি না রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক করেন, আমি বলছি মৃত ভোটাররা এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে ভীষণ ভালোবাসেন।
এবং ডুপ্লিকেট ভোটাররা ভালোবাসেন, ফলত তাদের বাঁচানো, তাদের প্রোটেকশনের জন্য এখন প্র্যাকটিক্যালি মরিয়া এবং ডেসপারেট হয়ে গেছেন। কিন্তু একটা কথা খুব স্পষ্ট বলি, সেটা হচ্ছে আমার শেষ দিন জাতীয় নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স শুনেও মনে হচ্ছে হোমওয়ার্কটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন ভালোভাবে করে রেখেছে। এই রাজ্যে কিন্তু দুর্গাপুজো গেলেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। এবার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে মানুষকে বিভ্রান্ত করে যতদিন তার ফায়দাটা পাওয়া যায়, শ্রমশ্রী প্রকল্প দিয়ে কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে এনে যদি কিছুটা নামটা তুলিয়ে দেওয়া যায়, সেই সব পরিকল্পনাগুলো হবে। কিন্তু এই পরিকল্পনা খুব দীর্ঘস্থায়ী হবে বলে আমার মনে হচ্ছে না। আগামীকালও তো ওদের সুপ্রিম কোর্টে শুনানি আছে এবং রাজ্য সরকারের বক্তব্যটা সেখানে শুনানি হবে। বিহারের ক্ষেত্রটা তুমি যদি একটু কিশোরভাবে ভালো করে দেখো, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা যে নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে, এটা কিন্তু সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতিরা বলে দিয়েছেন। তারা যেটা বলেছেন যে যেখানে ফ্যালাসি থাকবে, যেখানে প্রবলেম থাকবে, যেখানে ছোট ছোট গন্ডগোল থাকবে, সেগুলো রেকটিফাই করে দেওয়ার জন্য আমরা এখানে আছি। এবং জাতীয় নির্বাচন কমিশন রবিবার দিন যে প্রেস কনফারেন্সটা করলেন, সেদিনই কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে বিহারের মাটিতে যা যা নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছেন প্রত্যেকটা তারা মেনে চলছেন। তাহলে এবার প্রশ্ন, এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আটকাবেন কোন পথ দিয়ে? নতুন নতুন যুক্তি তৈরি করার চেষ্টা করবেন। আমার মনে হয় আলটিমেটলি খুব বেশি কিছু রেজাল্ট হবে না। এই পশ্চিমবঙ্গে এসআইআর হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চাইবেন না যে এসআইআর আটকে রাষ্ট্রপতি শাসনের দিকে যাক। আমরা আলোচনা করছি, কিন্তু তিনি যথেষ্ট 5 দশক ধরে রাজনীতিটা করেছেন, তো তিনি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যাটা, মানে আমি বলছি বিধায়ক সংখ্যাটা 100 তলায় নেমে যাবে। বেশ, ইন্দ্রজিতের কাছে যাবো। ইন্দ্রজিৎ, মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এ কানুন হাম বাতিল কর দেঙ্গে বলে দিলেন। কানুন বাতিল কর দেঙ্গে বললেই যে বাতিল হয়ে যাবে এমনটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, তিনি জানেন, আমিও জানি তিনি জানেন, আপনিও জানেন তিনি জানেন। কিন্তু তিনি বলছেন কেন? মানুষকে ভুল বোঝানোর জন্য, বিভ্রান্ত করার জন্য, ভুয়ো ভোটারদের তোল্লাই দেওয়ার জন্য। এসআইআর না হলে নির্বাচন হবে না স্যার। নির্বাচন না হলে কি হবে? রাষ্ট্রপতি শাসন, সেই দিকে এগোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিপদে ফেলতে চাইছেন রাজ্যকে। বলুন, বলতে দেবেন তো? আটকাবেন না? প্রথমে যদি আপনি ভুল বলেন আমি আটকাবো স্যার। সঠিক তথ্য দিয়ে কথা বলুন, আটকাবো না। আপনি আমায় ইনস্ট্রাকশন দিতে পারেন না। বলুন, সব সময় ভুলই বলেন এবং আমাদেরকে আপনি যদি ভুল বলেন আটকাবো। আপনি আমায় ইনস্ট্রাকশন দিতে পারেন না। আমি শুনছি আপনার উত্তর, তাই জন্য আপনাকে প্রশ্ন করলাম। বলুন। দেখানোর মতো সাহস দেখাবে। গতকাল শিয়ালদহ অঞ্চলে কারমাইকেল হোস্টেলে, যেটা কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত, কারমাইকেল হোস্টেলের বেশ কয়েকটা সংখ্যালঘু ভাই বোনেরা তারা রাত্রিবেলা একটা মোবাইলের দোকানে কভার কিনতে গিয়েছিল। হিন্দিভাষী লোকেরা তাদেরকে বলছে, এটা লজ্জা যে যদি এটা সত্যি হয়ে থাকে এই রাজ্যের পুলিশ প্রশাসন ব্যর্থ। আপনি জানেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যর্থ। এই রাজ্যে যদি বাঙালিরা আক্রান্ত হয়, ছি ছি ছি, কেন আক্রান্ত হয়েছে? কেন হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি করছিলেন? পুলিশ মন্ত্রী কি করছিলেন? পুলিশ কি করছিল? ছি ছি ছি, এটা টপিক নয়, এটা টপিক নয়। ফিরবো টপিকে। ছি ছি ছি, কলকাতা পুলিশ ছি, পুলিশ মন্ত্রী ছি, যদি হয়ে থাকে ছি ছি ছি। এবার ফিরুন টপিকে, ফিরুন টপিকে আসুন। বলতে দেবেন না। আপনি জানেন এটা আমার টপিক নয়, আমার টপিক নয়, আমার টপিক নয়। ম্যানিপুলেট করতে পারবেন না, এটা আমার টপিক নয়। কার্যত কিভাবে আপনি চেষ্টা করছেন? এটা আমার টপিক নয়, আমি বলতে দেব না। এটা আমার টপিক নয়, আমার টপিক নয়, আমার টপিক এটা নয়। অডিও ডাউন, সরি না সজলদা, এটা আমার টপিক নয়। সজলদা, এটা আমার টপিক নয়, এটা ম্যানিপুলেশন। হ্যাঁ, বেশ বলুন, টপিকে বলুন। ও আচ্ছা, সজলদা বলে দিলে আপনি বলতে দেবেন না? না না, আপনি টপিকে বলুন, আপনি টপিকে বলুন, টপিকে বলুন। টপিকে না বললে বলতে দেব না। টপিকে বলুন। এবার সেই ভিডিও আপনাদের দেখানোর মতো সাহস আছে না? আপনারা সেই নিউজটা দেখেছেন? টপিকে বলবেন। ভারতীয় সংবাদ মাধ্যম দেখিয়েছে এই টপিকে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন বলতে দেবেন? ভুল বোঝাচ্ছেন না, এটা বলবেন। এসআইআর অত সহজে হয় না। উত্তর দেবেন, দেবেন না? বিভিন্ন জায়গায় এসআইআর নিয়ে উত্তর দেবেন, নালে আমি বলতে দেব না। আমার পলিসি এসআইআর নিয়ে না বললে আমি বলতে দেব না। কিভাবে দেখাবে? এটা আমার পলিসি যে আমরা এই বাংলার মানুষ। আগে বলুন, বলতে পারবে না, আমাকে বোঝাতে হবে। অডিও ডাউন ইন্দ্রজিৎ, আমি ঝন্টু বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, উত্তর না থাকলে এরকম হয় না? উত্তর না থাকলে এসআইআর নিয়ে প্রশ্ন করলে বাংলাদেশি নিয়ে উত্তর হয়? অডিও ডাউন। হ্যাঁ,
আমার কথা হচ্ছে আজকে তো একটা সুস্থ আলোচনার জায়গা ছিল এসআইআর নিয়ে। দেখুন 98 এনডিএ প্রথম সরকারটা আসলো, মমতা ব্যানার্জি মধ্যমণি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন একটা রিপোর্ট বের করেছিল, সারা ভারতবর্ষে 1,80,00,000 অনুপ্রবেশকারী, তার মধ্যে 1,25,00,000 পশ্চিমবঙ্গে ঘাপটি মেরে বসে আছে। বামেরা মেনে নিয়েছিল, তৃণমূল তো অবশ্যই মেনেছিল, বাহবা করেছিল। তৎকালীন ভোটার সংখ্যার অনুপাতে অনুপ্রবেশকারী স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট বলছে প্রতি 4 জন ভোটারের মধ্যে 1 জন ছিল পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ভোটার। সবাই মেনে নিয়েছিল, কিন্তু আমি সেই অঙ্কে বলছি যে তার মানে ছিল। তারপরে এসআইআর হলো, এসআইআর হয়ে 28 লক্ষ ভোট কাটা গেল। মমতা ব্যানার্জি আরও আন্দোলন, বামেরা অনুপ্রবেশকারীদের ভোটে লুটে পুটে বাংলা শেষ করে দিচ্ছে, আমরা দেখেছি। 5-এ কাগজ ছুঁড়ে মারল, 6-এ কেপি নেতৃত্বে সেন্ট্রাল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে একটা সেমি এসআইআরের মতন রিভিউ, ইলেকট্রাল রিভিউ করলো। 9 লক্ষ ভোটারের নাম কাটা গিয়েছিল, অর্থাৎ 3.5 বছরের মাথায়। 2002 বা 2006 বলো, আজকে গঙ্গা দিয়ে কত জল বয়ে গেছে। এবং আজকে একটা লিস্ট যখন এসআইআর হয়নি, কংগ্রেসের সময় 16 বারের মধ্যে 15.5 বারই কংগ্রেসের সরকার, প্রতি বছর এসআইআর। আমি তোমাকে ডেটা দেখাতে পারি কোন কোন সালে, এবং কখনো কখনো টানা 4 বছর এসআইআর হওয়ার পরের বছরই আবার এসআইআর একটা ম্যান্ডেট সংবিধানের 21-এর 3 নম্বর উপধারা, এটা বাধ্যতামূলক। এটা মমতা ব্যানার্জিও জানে এবং দাবি করেছিলেন একাধিকবার। তাহলে প্রশ্নটা হচ্ছে তিনি কেন বাধা দিচ্ছেন? কারণ সিম্পল পাটিগণিত, রাজ্যে তৃণমূল শাসক দল, তাদের ভোট বেশি, অঙ্কে পাটিগণিত তাই বলে। যদি ভুয়ো ভোটারের একটা বড় অংশ কাটা যায়, কালীগঞ্জের উপনির্বাচনে সিম্পল চোখ বুলিয়ে চলতে গিয়ে 6,000 ভোটারের নাম কাটা গেছে। এসআইআর হলে তাহলে সংখ্যাটা কত দাঁড়াতো এবং 294টা বিধানসভায় কত হতো? সেই জায়গাটা যেমন ঠিক, আবার এটাও ঠিক অঙ্কের হিসাবে ভুয়ো ভোটারের বড় একটা পার্সেন্টেজ পাটিগণিতে শেয়ারিংটা হয় শাসকে। দ্বিতীয়, আমি নির্বাচনের আধিকারিক হিসেবে দায়িত্বে থেকে দেখেছি, অভিজ্ঞতা বলে প্রশাসন যাদের হাতে থাকে, কোন বাড়ির দ্বিজেনবাবু, কোন বাড়ির সন্ধ্যা ম্যাডাম মারা গেছেন, সেই পরিসংখ্যানগুলো বিরোধীদের থাকার কথা থাকে না। কারণ প্রশাসনের ভেতরের মেশিনারিজ শাসক দলকে জানিয়ে দেয়, এবং 4টের পরে যে ভোটগুলো হয় না স্লিপ ইস্যু করে, তারা অধিকাংশই হয় স্বর্গে চলে যাওয়া মানুষগুলোর ভোট। এই সংখ্যাটা কত তুমি কালীগঞ্জের 6,000-এর মধ্যে তথ্য বলছে 3,500-এর মতন মৃত। তাহলে বলো, যেখানে 1%-এর হেরফের হলে পরে শাসক দল বিরোধী দলের মার্জিন চেঞ্জ হয়ে শাসকের মুখ পাল্টে যায়, সেখানে ভুয়ো ভোটারের সংখ্যাটা যদি লার্জ স্কেলে 9 থেকে 10% হতে পারে, তাহলে শাসক কোন জায়গায় বেনিফিট হতে পারে? এই জায়গায় গিয়ে এই কারণে মমতা ব্যানার্জি, প্রশাসন, মেশিনারিজ ঝাঁপিয়ে পড়েছে সংবিধানের স্যানিটি মোরালিটিকে ধ্বংস করে। মানি না, কারণ তার সে তো সিঁদুরে মেঘ দেখছে, ত্রাহি মধুসূদন তার মধ্যে সর্বনাশ। ভোটগুলো কেটে গেলে সব চলে যাবে। বুঝলাম ঝন্টুদা, আমি আবারও সবাইকে সাক্ষী রেখে, আমার সব দর্শককে সাক্ষী রেখে আমি আবারও জিজ্ঞাসা করছি ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ বাবু, আমার টপিক আজকে এসআইআর এর বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর না হলে নির্বাচন হতে দেওয়া যাবে না। আপনার বক্তব্য জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে বিরোধিতা করে কেন একটা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করছেন, কেন মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় এই যাতে ভুয়ো ভোটারের নাম বাদ যায়, সবার আগে যিনি আন্দোলন করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 6 মাস আগে যখন কেন্দ্রীয় সরকার এসআইআর করবে না বা করবে এই ঘোষণা করেননি, তার আগেও এক মিটিং করে বিভিন্ন তৃণমূলের প্রতিনিধিদের সবাইকে বলেছিল যে আপনাদের কাছে ভোটার লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে নতুন করে ভোটার লিস্ট ভুয়ো ভোটার ভাগ দেবেন, আপনারা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করুন। কিন্তু মানে প্রবলেমটা কোথায় বলুন তো? প্রবলেমটা হচ্ছে এই এসআইআর এর নাম করে চেষ্টা করছে ঘুরপথে এনআরসি করার। এসআইআর এর নাম করে বাঙালি বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এই যে বিভিন্ন রাজ্যে আজকে পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্নভাবে হামলা চলছে, এরকম অত্যাচার চলছে, এই নিউজ আপনারা তুলে ধরেছেন? তুলে তো ধরছেন না। বিভিন্নভাবে মানুষ কতটা অসহায় হয়ে পড়ছে। আজকে কেন আমি তুলে ধরলাম যে গতকালকের ঘটনা আপনারা বলবেন না, মানুষের কাছে তো সেটা জানানো দরকার, কারণ রিপাবলিক বাংলার দর্শকরা সেই ঘটনা পাচ্ছে না। আমি তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা ঝন্টুদা, একদম 5 সেকেন্ডে উত্তর দিয়ে বুঝে গেছি। শিয়ালদায় বাঙালি ছাত্রদের উপরে হামলা, তারপরে 24 ঘন্টা পরে
কেউ পুলিশ harass নেই। 3 জনের টিকিট হতে পারলো, বাকিরা পালিয়ে গেল কেন? প্রশাসন কার? বেশ, এটা আমার topic না। সজল দা, প্রশাসন। বেশ, পুলিশ হলো, বলেছে, বলেই তো ছি, আছে। ছি, সজল দা, আমি এই উত্তর চাইছি। আসছে বারবার। বলতে দিচ্ছি ইন্দ্রজিৎ। হ্যাঁ সজল দা। আমি একটু বলি, সেটা হচ্ছে 2002 সালে লাস্ট SIR হয়েছে। রাজ্যে সিপিএম, কেন্দ্রে কংগ্রেস, আর প্রধান বিরোধী নেত্রী তখন রাজ্যে মমতা ব্যানার্জি। কংগ্রেসের নেতৃত্বে SIR হচ্ছে, সিপিএম সরকারে আছে রাজ্যে, কেউ কোনো প্রতিবাদ করেনি। আর প্রধান বিরোধী দল মমতা ব্যানার্জি সেটা তখন চেয়েছিলেন তার দাবি অনুযায়ী। এবং আমার যতদূর মনে পড়ে একটা খুব বিরাট সংখ্যক রেজাল্ট মেজরিটি নিয়ে, না 28 লক্ষ বাদ যাওয়ার পরেও বামফ্রন্ট বিরাট মেজরিটি নিয়ে সরকারে এসেছিল। আমি বলছি যে দেখুন, ভুয়া ভোটার আন্দোলনের জননী মমতা ব্যানার্জি, এটা মানতে হবে। আমার ইচ্ছে হোক, আমার ইচ্ছে না হোক, সেই স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারা, সেই নীতি আজও অনেকে ফলো করছেন। এখনও ভাবছেন কাগজ ছুঁড়লেই তিনি বোধহয় আগামী দিনের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। তো এই আন্দোলনটা সেখান থেকে উনি করে এসেছিলেন। এবং লাস্ট যেটা করেছিলেন সেটা হচ্ছে এই ইনডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে এই ফেব্রুয়ারি মাসে সম্ভবত 2 হাতে এরমভাবে 2টো এপিক কার্ড দেখিয়ে বললেন যে এই দেখো একই এপিক নাম্বার, একজন কুচবিহারের ভোটার আর একজন হচ্ছে আপনার হরিয়ানার ভোটার, একজন জলপাইগুড়ির ভোটার আর একজন হচ্ছে উত্তরপ্রদেশের ভোটার, এইভাবে দেখাতে শুরু করলেন। আমার বক্তব্য হচ্ছে তখন থেকেই এই কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন নড়ে চড়ে বসলো। 2টো দল বেরোলো তৃণমূলের, একটা দল গেল ইলেকশন কমিশনে, আর একটা দল গেল বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে তারা কে মরেছে কে বেঁচে আছে তার লিস্ট করতে গেল। আমার বক্তব্য হচ্ছে এই কাজটা যেটা উনি বাড়ি বাড়িতে করেছিলেন, আপনি বাড়ি বাড়ি গেলেন, ভোটার লিস্টে নাম মার্ক করলেন, এই নামটা তুলবে কে? এই নামটা ডিলিট করবে কে? এই যে আপনি বললেন যে এই লোকটি মৃত, আমার বাবার নাম ভোটার লিস্টে আছে, তিনি মৃত, এই নামটা ডিলিট করবে কে? তৃণমূল তো লিখে নিয়ে গেল, তারা তো পার্টি কর্মীরা লিখে নিয়ে গেল, ডিলিট করবে তো সরকার, ডিলিট করবে নির্বাচন কমিশন। সেই মমতা ব্যানার্জির এই সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিল যে SIR হবে। তার আগে SIR এর কোনো সম্ভাবনা ছিল না। মুশকিলটা হচ্ছে যখন শনি চাপে এরমভাবেই আসে, কপালে যখন শনির দশা থাকে না তখন এরমভাবেই আসে, নিজের কবর নিজেই করে। ফেব্রুয়ারি মাসে যে কথা বলেছেন সে কথা থেকে আজকে সম্পূর্ণ উল্টো পথে। আমার বক্তব্য হচ্ছে ঘুরপথে NRC। আপনি আমাকে বুঝিয়ে বলুন তো, NRC পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের জন্য অ্যাপ্লিকেবল? NRC জিনিসটা আর কোন কোন রাজ্যের জন্য অ্যাপ্লিকেবল বলছি দাঁড়ান। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যের জন্য নয়, এটা প্র্যাকটিক্যালি তার কোনো এফেক্ট হবে না। আমার বক্তব্য যে ঘুরপথে NRC, আগে জিনিসটা তো এই পথে হোক, তবে তো বলবে ঘুরপথ সোজা পথ। আসলে তৃণমূল ঘুরপথ ছাড়া কোনো পথই বোঝে না। আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলছি যে আসল বিষয়টা কি। আসল বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জি তখন ওই সাগরিকা ঘোষের কথায় নেচে তিনি এই কাণ্ডটা করে ফেলেছিলেন। এখন বুঝতে পারছেন যদি এই মৃত ভোটার, চলে যাওয়া ভোটার, স্বর্গীয় ভোটার, নামের আগে চন্দ্রবিন্দু যোগ হওয়া ভোটার, তারাই তো মমতার সরকারকে বাঁচিয়ে রেখেছে। আজকে আপনি চলে যান পার্ক সার্কাসে, ভোটের পার্সেন্টেজ কত? পার্ক সার্কাসে 95% ভোট হবে। আর আপনি চলে আসুন পার্ক সার্কাসের পরে ধরুন আপনি ইন্দ্রজিতের পাড়ায়, ভোটের পার্সেন্টেজ কত? সেখানে 65% ভোট হয়েছে। আপনি বাড়ি বাড়ি যান, সবাই বলবে ভোট দিয়ে দিয়েছি, কিন্তু ভোট হচ্ছে 65%, কারণ 35% লোক কোনো না কোনো কারণে নেই। এই নেই লোকগুলো কিন্তু পার্ক সার্কাসেও নেই ছিল, কিন্তু সেই নেইগুলোকে ভোট মেরে দিয়েছে তাদের ওই অঞ্চলের লোকজন, কারণ সেখানে কোনো প্রতিরোধও নেই। এই যে জায়গাটা, এটাই তো সরকারকে বাঁচিয়ে রাখে। আমি আপনাকে বলি ডিফারেন্সটা বড় জোর আজকের দিনে 50 লাখেরও কম। আজকেই ডিফারেন্সটা 50 লাখের কম। যদি 4 কোটিতে 28 লাখ লোকের ভোট নাম বাদ যায়, আর 23 বছর বাদে হওয়ায় SIR এবং 7 কোটির ওপরে হলে কত ভোট বাদ যাবে? এবং পুরোটাই আমাদের যেটা দেবার সেটা পুরোটাই দেয়, দিয়ে 60-65%, কিন্তু মার্জিন যেখান থেকে তৈরি হয় সেটাই চলে যাবে। আর একটা, আমি আপনার কথা অপ্রাসঙ্গিক, কিন্তু ইন্দ্রজিৎ কথাটা তুলেছে, আমাকেও আবেদন করবো এটা সুযোগ দেওয়ার জন্য, যে শিয়ালদার যে ঘটনাটা ঘটেছে, শিয়ালদার কাউন্সিলর, ওই পাড়ার ছেলে ইন্দ্রজিৎ, কিচ্ছু করতে পারিনি কাল।
বাঙালি এখানে চেঁচাচ্ছে, ওর বাড়ির পাশে ঘটনা ঘটেছে, কালকে বলেন বাড়ির পাশে ঘটনা ঘটেছে, আজকেও তুমি ওখানে একটা প্রোটেস্টের ঝান্ডা নিয়ে রাস্তায় বেরাওনি, তোমার দায়বদ্ধতা ছিল। তোমার ছবি দেখিয়ে দাও। এক, দুই, আমি বলছি ওখানকার এমএলএ তৃণমূল, ওখানকার সাংসদ তৃণমূল, ওখানকার কানকাটা আমিও দেবো, ওখানে একটা কানকাটা দেবো না, বিরাট বড় নেতা আছে, তিনিও তৃণমূল। দেখো আমি একটা কথা বলি, যার কান কাটা আছে তার কান কাটাই বলেছি। তুমি মানুষের এরকম দুর্বল জায়গায় আঘাত করে কথা বলতে পারো না। উদ্ধ করেন না। প্রথমত হচ্ছে আজকে আমার বক্তব্য হচ্ছে, প্রথমত বাংলা এসবের কোনো সমস্যাই নয়, সমস্যাটা একটা মোবাইল দোকান থেকে দর কষাকষি, তাকে গন্ডগোল কেন্দ্র করে। কিন্তু যদি বাংলায় মধ্য কলকাতায় বাঙালি ছেলেরা আক্রান্ত হয়, তাহলে উত্তরপ্রদেশে আর কেন দোষ দেবে? কালকে হরিয়ানায় আমি দেবাশিসদার কাছে যাব। বেশ হলো, এইটা আমার টপিক না, আমার ফিরে আসতে হবে। দেবাশিসদা, আমার এটা তো টপিক নয়, আপনি জানেন। সরি ইন্দ্রজিৎ, এটা আমার টপিক নয়। আপনি প্রশ্ন করেছিলেন, সজলদা উত্তর দিয়েছে, হয়ে গেছে। দেবাশিসদা, মমতা বন্দ্যোপাধ্যায় যে এরকম করে বললেন, এই বাতিল করে দিলাম, কানুন মানলাম না, ইলেকশন কমিশন স্পষ্ট ভাষায় বললে এসআইআর হলেই নির্বাচন হবে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? এই রাজ্যকে আরো বিপদে ঠেলবেন, আরো বিরোধিতা করবেন। আসুন না, তাতে অসুবিধা নেই। গণতান্ত্রিক পদ্ধতি মানুন, ইলেকশন কমিশনের বাইরে ঘেরাও না করে, কানুন নেই মানে না করে। বেশ, দেবাশিসদা উত্তর দেবেন। গতকালের বিলে এত ফাটলো কেন? ঠিক না, বেশ আসতো না, ও জানে ও যাবে, জেলে যাবে। শোনো, আমরা যারা গ্রাসরুট লেভেলে কাজ করি, এবার দেবাশিসদা বলবেন, প্লিজ রিকোয়েস্ট ইন্দ্রজিৎ। দেবাশিসদা, দেবাশিসদা উত্তর দিচ্ছেন। হ্যাঁ, আমি বলছি, দেখুন, ন্যাশনাল মানুষ তো চাইবেন যে এসআইআরটা হোক, এবং মমতা ব্যানার্জি আজকে যে এসআইআর নিয়ে কথা বলছেন বা বিরোধিতা করছেন, তার তো কতগুলো যুক্তি আছে। তার যুক্তিটা এরকম যে, ধরুন, আজকে দুর্নীতি আর বিভিন্ন ভাবে তৃণমূল যেভাবে কোণঠাসা হয়ে পড়েছিল, তাতে এসআইআর, এই বাঙালি বাঁচাও ইত্যাদি ইত্যাদি যে ইস্যুগুলোকে উনি আজকে অস্ত্র করে নিয়েছেন, সেগুলো তো ওনার কাছে অক্সিজেন। আদারওয়াইজ তো এই জিনিসটাই আসতো না, কারণ অলরেডি মানুষ তৃণমূলের উপর বীতশ্রদ্ধ হয়ে গেছিল তাদের দুর্নীতি বা ইত্যাদি ইস্যুতে। মানুষের কাছ থেকে মুখ ঘোরাবার জন্য এসআইআর বিরোধিতা করাটা মমতা ব্যানার্জির কাছে যুক্তিযুক্ত ব্যাপার। আমরা বলছি যে ছোটোবেলা থেকে আমরা একটা কথা শুনে এসেছি, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এখন সেটা আজকের দিনে একটু বয়স টয়স হয়ে যাওয়ার পর দেখছি ব্যাপারটা এরম দাঁড়াচ্ছে, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না করতে পারো প্রমাণ। মানে আমি বলছি, আমরা চোখের সামনে সবাই দেখতে পেয়েছি যে ওই পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে, খাটারতলা থেকে টাকা পাওয়া গেছে। আমরা দেখতে পেয়েছি চাকরি চুরি হয়েছে, আমরা দেখতে পেয়েছি গরু বালি কয়লা দিয়ে চুরি হয়েছে, আমরা লিপস অ্যান্ড বাউন্সের বিভিন্ন চুরি দেখেছি, আমরা আলিঘাটের কাকুর গল্প শুনেছি, কিন্তু আমরা কোনো চুরি আজকের দিনে প্রমাণ করতে পারিনি। এবং আজকেও তৃণমূলের বিভিন্ন লোকেরা বুক ঠুকে বলে সবই তো অভিযোগ, কিছু তো প্রমাণিত হয়নি, এবং তৃণমূল যে চোর এটা আমরা কেউ বলতে পারছি না। এই একইভাবে আমরা বললে তো বলবে কেস করে দেবো, তৃণমূল চুরি প্রমাণিত হয়নি। চুরি দেখতে পেয়েছেন, চুরি করছে, লিপস এন্ড বাউন্স বলছেন। আমি কিন্তু আপনার কথার সময় কথা বললাম, প্লিজ, হ্যাঁ, এইটুকু ভদ্রতা রাখুন। আমি বলতে চাইছি যে আজকে ইলেকশন কমিশন যা করছে সেটাও কিন্তু খুব একটা স্বচ্ছতা তার মধ্যে নেই, কারণ বিভিন্ন রকম অভিযোগ উঠেছে। আমি চাই ইলেকশন কমিশন এই স্বচ্ছতাটা প্রমাণ করুন, তারপরে উনি এসআইআর নিয়ে যা করার সেগুলো করুন, কারণ আমরা তো কেউ চাই না যে এই ধরনের ভোটাররা লিস্টে থাকুক, এই ধরনের অনুপ্রবেশকারীরা লিস্টে থাকুক, সুন্দর লিস্ট তৈরি হোক। কিন্তু তার জন্য ইলেকশন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তাদেরকে সেগুলো থেকে পালিয়ে না গিয়ে সেগুলোকে প্রমাণ করুন। দু চারটে ব্যাখ্যা করুন। আপনি এর হাওয়ায় রাহুল গান্ধী নন, আপনি যে হাওয়ায় বলে দেবেন। আমি রাহুল গান্ধী না, আমি বলছি আপনি রাহুল, ঠিক আছে ছেড়ে দিন, আপনি রাহুল গান্ধী নন, সীতারাম ইয়েচুরিও নন। আপনি আমায় বলে দিন যে দু চারটে এইগুলো অভিযোগগুলো উঠেছে। বেশ, অভিযোগ এবং তার উত্তর ইলেকশন কমিশন দিয়েছে। সবকটার অভিযোগ আমি যতদূর জানি উত্তর পেয়েছি, সব বেশ। আমি এটাই আপনাকে বলার চেষ্টা করছি, কিশোরলাল, খারাপ নেবেন না আমাকে। দেবাশিসবাবু, আমরা প্রেস কনফারেন্স দেখেছি, আমি সেটাই বলছি যে আপনি কি পার্থবাবু চুরিরও কোনো জাস্টিফিকেশন পাননি? আপনি কি লিপস এন্ড বাউন্সের কোনো
জাস্টিফিকেশন পাননি। আমি এটাই বলার চেষ্টা পাওয়ার করছি, পর আপনি চোর বলতে পারেন না। পাচ্ছি না তো, আমি তো ইলেকশন কমিশনকেও বলতে পারবো না, আমার ক্ষমতা নেই। কিন্তু ইলেকশন কমিশন বা সিবিআই এর মতো যে সমস্ত সংস্থাগুলো আছে তাদেরকে কোনো পার্টিকুলার দলের হয়ে কাজ না করে দেশের হয়ে কাজ করতে হবে, এই মানসিকতা রাখতে হবে। কারণ আমাদের ট্যাক্সের আপনি তার মানে বলছেন দলের হয়ে কাজ করছে ইলেকশন কমিশন, বলছেন কি যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো কোন অভিযোগটা? অনেক রকম ইলেকশন কমিশন দলের হয়ে কাজ করছে না, একরকম আপনি ধরুন আজকে যে একটা বাড়িতে 80 জন লোককে পাওয়া গেছে, 80 জন লোককে পাওয়া গেছে এটা বিজেপি নেতার বাড়িতে, সেই যে 80 জন লোকের নাম উঠেছে সেগুলো তো অভিযোগ, সেই অভিযোগগুলোকে প্রমাণ করতে অসুবিধা কোথায় যে না এটা এরকম নয়, এটা এরকম, এর মধ্যে কোনো অসুবিধা নয়। আমরা তো কেউ এসআইআর এর বিপক্ষে নই, কিন্তু এসআইআর এর নামে কোনো একটি পার্টিকুলার দলকে সুবিধা পাইয়ে দেওয়াটাও কোনো কাজের কথা না। আমি একটা শেষ কথা বলবো, আমাকে সরলা এইটুকু বলার সুযোগ দেবেন। আমি বলছি, আমার কথা আপনি মিলিয়ে নেবেন, যে আজকের দিনে কেন্দ্রীয় সরকার কিন্তু বোধহয় চান না যে এখানে বিজেপি আসুক। তার কারণ মমতা ব্যানার্জিকে যদি হারিয়ে বিজেপি কোনোভাবে এইখানে আসে তাহলে তার বিরোধী শক্তি তৈরি হবে কংগ্রেস বা সিপিএম, তৃণমূল দলটা মুছে যাবে এবং পরবর্তীকালে বিজেপির সমস্যা হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই এসআইআর হোক, মমতা ব্যানার্জির বক্তব্য হোক, এগুলো আজকে একটা খেলার জায়গায় পৌঁছে গেছে। আপনি মিলিয়ে নিন এবং এটা দিয়ে আলটিমেটলি আপনি চিৎকার চাচামেচি করে কিছু হবে না। সঠিক এসআইআর কি সত্যি হবে এটা আগে এটা ভাবতে। বেশ, দ্বিতীয় অগ্নিবাণে যাওয়ার আগে সজলদাকে একদম 30 সেকেন্ড উত্তর দিতে চাইছি। একদম ছোট করে একটা টিয়া পাখি কিনে আমি বলবো যে এই চ্যানেলের নিচে অনেক ভিড়বাড়াক্কা হয়, ওখানে বসুন। আপনি কি সুন্দর ভবিষ্যৎ দ্রষ্টার মতন বলে দিলেন যে এইখানে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বিরোধী দল কে হবে বলে, বিরোধী দল বলে সিপিএম উঠে আসবে, কংগ্রেস উঠে আসবে, তাই জন্য বিজেপি নিজেই ক্ষমতায় আসবে না। না না, আমি বলছি রাজনীতিটা ভালো বোঝেন বোধহয়, তো আপনাকে টিয়া পাখি লাগবে না। না না, আমি ভালো বুঝি, বিচার বুদ্ধি দিয়ে আমি ভালো, এবং না হলে আজকের দিনে আমি এক মিনিট শেষ করব। আজকের দিনে কেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের কাউকে অনুব্রত মণ্ডল এক মিনিট শুনুন, আরে দাঁড়ান না, আমি বলছি, উত্তর দিচ্ছি। আমি প্রথম বলছি যে আমি বিজেপি ক্ষমতায় এই কারণে আসবে না কারণ সিপিএম আর কংগ্রেস দলটা উঠে আসবে। আরে ভাই, বিজেপি যদি এবার ক্ষমতায় না আসে তাহলে তোমরা যে শূন্য থেকে মহাশূন্যে মিলিয়ে যাবে এটাও বুঝতে হবে। আমি রাজনীতি আপনাকে সিপিএম মিলিয়ে গেছে তো, আপনি তো বলছেন মিলিয়ে গেছে। এখন এত ভয় পাচ্ছেন, আরে সংসদে এত সিপিএম কে ভয় নেই, হ্যাঁ কোনো ভয় নেই। তাহলে সিবিআই এর বিরুদ্ধে লড়ছেন না কেন? আমি একটা কথা বলতে, কেন বুক টুকে বলছেন না সিবিআই অন্যায় করছে? এক মিনিট শেষ করতে দিন। সিবিআই চলে গেছে ইসিআই থেকে, এক মিনিট দাঁড়ান। আচ্ছা, উত্তর দিন। আমি দিতে অগ্নিবাণ নেব। হ্যাঁ, একদম ছোট 10 সেকেন্ডে। বেশ, 10 সেকেন্ডে। হ্যাঁ, 10 সেকেন্ডে। বেশ, হাঁটু কাঁপে কেন? ভয় পাচ্ছেন? আমার কি প্যারালিসিস আছে নাকি? আমি কি মহাশূন্যে চলে গেছে বলছেন কেন? বেশ, কিসের হাঁটু কাঁপে আছে? কি হাঁটু কাঁপে? আপনারা শোনেন না, এতদিন আপনাকে আমি ভেবেছিলাম যে আপনি রাজনৈতিক প্রজ্ঞা আছে, কিন্তু প্রজ্ঞা নয়, আপনি যে রাজনৈতিক ভাবে অজ্ঞ এবং কিছু বলতে চান বলে দেবেন। আরে হাঁটু কাঁপবে সিপিএম কে ভেবে? হ্যাঁ কাঁপবে তো, কারণ এরা হারাবে। আমি বলছি দিল্লিতে একসাথে লড়াই করছেন, রাজ্যে করছেন না কেন? এসআইআর এর বিরুদ্ধে আলাদা আলাদা লড়ছেন কেন? দিল্লিতে একসাথে চলছে, এ রাজ্য একসাথে হোক। আমি বলছি দাঁড়ান, আমি আপনাকে বলছি ইলেকশন কমিশনের একটা ভ্রান্তি আপনি দেখাতে পারেননি। রাহুল গান্ধী যতগুলো প্রত্যেকটার উত্তর দিয়েছে, প্রত্যেকটার উত্তর এসেছে। আমি দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা বেশ, আজকে দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন। সজলদা, আমাকে দ্বিতীয় প্রশ্ন নিতে হবে। চোর বলতে পারেন না। স্বচ্ছ হলে কি হারবেন মমতা? প্রশ্ন কেন আসি সজলদা, বেশ, ভোট স্বচ্ছ হলে কি হারবেন মমতা? প্রশ্ন থাকছে, ফিরবো আলোচনায়, ফিরবো আলোচনা। সজলদা, আপনাকে দিয়ে শুরু করছি আমি, তারপর আমি যাবো সন্ময়দার কাছে। সন্ময়দা, ভোট স্বচ্ছ হলে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন, তাই জন্য এসআইআর এর বিরোধিতা? উত্তর 100% হেরে যাবে। আপনি আমায় বলুন না, দিল্লিতে সন্ময়দা আসছি, সজলদার পর আপনার কাছে। দিল্লিতে কালকে একটা বিল পাস হয়েছে, দিল্লিতে একটা বিল পাস হয়েছে যে কোনো নেতা মন্ত্রী সে যদি 30 দিনের বেশি থাকে তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে। সারা ভারতবর্ষে এই মুহূর্তে রাজ্য কেন্দ্র মিললে বিজেপির ধারে কাছে অন্য কোনো রাজনৈতিক দল নেই যাদের মন্ত্রিত্বের সংখ্যা, কারণ আমরা বোধহয় 20-21টা রাজ্যে আমাদের সরকার চলছে। আপনি বলুন তো, সেখানে মমতা ব্যানার্জি কেন লাফাচ্ছে?
কারণ মমতা ব্যানার্জি জানে এই আইনটা বোধহয় ওর জন্যই তৈরি হচ্ছে। উনি ভাবছেন যে এই আইনটা আমাকে জেলে ভরার জন্যই হচ্ছে। এটা ওনার ধারণা। এটা মমতা ব্যানার্জি, এটা ফ্যাসিস্ট আইন। এটা ও ফ্যাসিস্টরা করে গেছে। এটা তো এটা পর্যন্ত কোনো গণতান্ত্রিকতা নেই। কে ডিসাইড করবে? হু উইল ডিসাইড? হু উইল ডিসাইড? জেলে গেলে এবং শুনুন, এবং স্পেসিফিক কিছু বিশেষ কমপ্লেনে যদি মন্ত্রী জেলে যায় তাহলে ডিসাইড করবে কে? কোর্ট। কোর্ট ডিসাইড করে। এটা তো সুপ্রিম কোর্টেই খারিজ হবে আপনার মামলা। এটা তো বলে আচ্ছা হোক না, বেশ ভবিষ্যতে হোক না। তখন শুনতে খারাপ লাগে। আমি এবার সন্ময়দার কাছে যাবো। বেশ আসছি আবার সন্ময়দা, আমার একদম হ্যাঁ বেশ আমার সন্ময়দার কাছে যেতেই হবে। ছোট্ট করে উত্তর। ক্রিমিনাল কেস আছে না, কোর্ট তো ডিসাইড করবে। 90% কোর্ট ডিসাইড করবে 30 দিন জেলে থাকলে তাদের বাদ কোন মন্ত্রিত্ব খোয়াতে হবে। এটা তো একটা স্বচ্ছতার বিষয়। কেন বিরোধিতা? ফিরবো আলোচনা। যাচ্ছে না তো। আরে বোকা বোকা। আরে কি অসুবিধাটা কোথায়? না অসুবিধাটা কোথায়? 30 দিনে কেউ জেলে থাকলে কোর্টে তার কোনো স্পষ্টভাবে তাকে জেলে পাঠানো হলে এবং জামিন সে না পেলে তার কেন? অমিত শাহ তো সোজাসুরি বললেন যে আমি সমস্ত কনস্টিটিউশনাল পদ থেকে সরে দাঁড়িয়েছিলাম যখন অভিযোগ এসেছিল। তো অসুবিধাটা কোথায়? খুব ভালো কথা, কিন্তু আমি বলছি প্রধানমন্ত্রীর নাম রয়েছে, কোর্ট প্রমাণ করবে। আজকে ধরুন অরবিন্দ কেজরিওয়ালকে জেলে তুলে নিয়ে চলে গেল, এটা কে প্রমাণ করেছিল? কোথায়? যদি কারো দোষ থাকে তাহলে আদালতে প্রমাণিত হবে। আদালত রয়েছে দেশে, আদালত রয়েছে দেশে। অরবিন্দ কেজরিওয়ালের নামটা নষ্ট করে দেওয়া হলো, কোথায় প্রমাণিত? অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তো কেস চলছে স্যার। এখন কি কেস চলে গেছে? তো হলো না, বাইসাব বাড়ি হয়ে গেছে। না আমি টপিকে ফিরবো। মমতাকে ধরলেও এরা রাস্তায় নামবে। আর বলছে স্যার নির্দোষ প্রমাণিত হলে সে আবার ক্ষমতায় ফিরতে পারবে। নির্দোষ প্রমাণিত হলে সে আবার মন্ত্রিত্ব পেতে পারবেন। বেশ সন্ময়দার কাছে যাবো। সন্ময়দা, বেশ সন্ময়দা বলেনি, সন্ময়দার কাছে যাবো। সন্ময়দা, স্বচ্ছ ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন, এটাই কি ভয়? সন্ময়দা। দেখো কিশোর রায়, আমি অনেক দূর থেকে বলছি, আমি একটু স্পিডে বলবো, কয়েকটা মিনিট, মানে খুব সংক্ষিপ্ত সময় নেব। প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন কি জিতবেন 4টে ভোট ব্যাংকের উপর নির্ভরশীল। 1 নম্বর হচ্ছে ডেড ভোটার্স, যেটা সজল বলছিল যথাযথ। ডেড ভোটার্স কিন্তু এসআইআর হলে বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর যে সিস্টেম সেটা অনুধাবন করে বলছি। দ্বিতীয়ত হচ্ছে ডুপ্লিকেট ভোটার। এই ডুপ্লিকেট ভোটারও ডিজিটাল সিস্টেমে কিন্তু চট করে আইডেন্টিফাইড হচ্ছে। এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাঁচানো সম্ভব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাঁচানো সম্ভব দুটো। একটা হচ্ছে রোহিঙ্গা ভোটার্স, যেটাকে দীর্ঘদিন ধরে টেনে নিয়ে চলে এসছে। আর তুমি জানো সাম্প্রতিককালে একটা দেখিয়েছি, পাঠানখালীতে পঞ্চায়েত থেকে ৩৫৫৮টা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল। ৩৫৫৮টা একটা পঞ্চায়েত থেকে। এইগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জাতীয় ভুয়ো বার্থ সার্টিফিকেট, ভুয়ো ভোটার কার্ড, এইগুলোকে যদি বাঁচাতে পারেন, এটা একটা দিক, মানে যেটা রোহিঙ্গাদের বাঁচানো, এটা রোহিঙ্গাদের বাঁচানো। আর 2 নম্বর হচ্ছে বাংলার বাইরে থেকে পরিযায়ী বাঙালি যারা 15 বছর ধরে বাংলার বাইরে রয়েছেন, তাদের ওই 5,000 টাকা দেবো, তুমি নামটা তুলে দিয়ে আবার চলে যাও, ওই ভোটার কার্ডটা আমার কাছে থাকবে, আমার ছেলেরা ভোট দেবে। এই দুটো জায়গায় মমতার বাঁচার কিন্তু সামান্য স্কোপ আছে। আমি বলছি এই দুটোর যদি একটাও চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নির্বাচনে হারবে নিশ্চিতভাবে, লিখে রাখো। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই প্যানিকটা হয়ে গেছেন। ব্ল্যাক ডে, হিটলার্স ডে বলছেন না। আমি শেষ করবো একটা কথা বলে, গতকাল যে বিলটা এসছে, অ্যামেন্ডমেন্ট বিলটা আছে না, এসছে, আমার সঙ্গে সবার হয়তো মতে ডিফার করবে। এই বিলটাতে কিচ্ছু নেই। আমি আবার বলছি, বিলটাতে কিচ্ছু নেই। 30তম দিনের পর 31তম দিনে আপনি মন্ত্রী থাকতে পারবে না। অরবিন্দ কেজরিওয়াল 176 দিন ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় 5 দিন ছিলেন, আর জ্যোতিপ্রিয় মল্লিক 105 দিন ছিলেন। এই 105 দিনের বদলে 31 দিন হবে। তিনি জেল থেকে বেরিয়ে এলে আবার মন্ত্রী হতে পারবেন। যদি মুখ্যমন্ত্রী চান বা প্রধানমন্ত্রী চান, মন্ত্রী হতে পারবেন। তো তাহলে বিরোধীদের এত ভয় কেন? আসলে ভয়টা অন্য জায়গায়। ভয়টা আসলে স্পেশাল ইনভেস্টিগেটিভ ডিভিশন। এই এসআইআরটা হলে স্বাভাবিকভাবে তার যে প্যানিক এফেক্টটা, সেই প্যানিক এফেক্টে কিন্তু এই বিলটা এই সংসদে পেশ হওয়ার পরই সেটা কিন্তু রিফ্লেক্টেড হলো রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবার। ঠিক, আসল ভয়টা সেইখানে, তাই তো ইন্দ্রজিৎ? একদম মুখোশ খুলে গেল এবার। না না, কোনো ভয় যায় নাই, কোনো মুখোশ খুলেনি। আপনারাই সেটা, কারণ আপনারা তো না 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 মুখোশ পড়াইনি, কেন আমাদের মুখই আছে, কোনো মুখোশ তো বিজেপির আছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই কিশোরলায় বা রিপাবলিক চ্যানেলে বিজেপির তোতা পাখি, বিজেপির যে কথা বলে কথা বলবে সেই কথাতেই বলবে এবং বিজেপির কথাতে সায় দেবে। এই যে বললো না মৃত ভোটার, এই মৃত ভোটারের কথা হচ্ছে সবচেয়ে আগে যারা যে ডিলিট করবার কথা বলেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়
এবং হ্যাঁ এবং ভোটার লিস্ট প্রত্যেকের কাছে শুনুন বলতে দিন আপনার হচ্ছে সমস্যাটা হচ্ছে ধৈর্য নেই কারণ কাজে পুরো কথাটা শুনে নিলেই তো আপনি বেকায়দায় পড়ে যাবেন না বাবাকেই ডিলিট করা গেল না ব্রাত্য বসুর বাবাকেই ডিলিট করা গেল না স্যার অপশন শুনুন হ্যাঁ ওর তো আপনারা তো বেঁচে থাকা মানুষকেও ডিলিট করার কথা নিয়েই তো আপনারা চাইছেন না না আপনারা সেটাই তো চেষ্টা করছেন যে জীবিত মানুষদেরকেও ডিলিট করে দেবো যাতে আপনাদের ভোটের সুবিধা হয় সবথেকে বড় কথা কি হচ্ছে আপনাদের কাছে যেমন সবার কাছে সব রাজনৈতিক দলের কাছে ভোটার লিস্ট আসে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টগুলো সংশোধনী করেন বাড়ি বাড়ি স্ক্রুটিনি করেন তাহলে এই যে মৃত ভোটার বা জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে সেটা তো বিজেপির হাতে আছে তৃণমূলের হাতে আছে কংগ্রেসের আছে কেন তারাও কেন তারাও তো কেন উঠবে না তারাও তো কোনো একদিন জীবিত ছিল হ্যাঁ রেখে দেবে বা না দেবে তার দায়িত্বটা কে নেবে সেটা তো নির্বাচন কমিশন কেন তোমার দলের সবথেকে বড় কথা বলো তোমার দলের সেই সদস্য সংখ্যাই নেই যে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করবে এটাই হচ্ছে তোমাদের সবথেকে বড় প্রবলেম ওর জন্য বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করতে পারছে না এবং তার জন্য বলছে যে না মৃত ভোট বা শিফট করে গেছে সেইগুলো এসআইআর এর মাধ্যমে যাবে তুমি জীবিত তো এক মিনিট তুমি আগে বলো উত্তম রাজবংশীকে এসআইআর এর মধ্যে আনবে না আনবে না তুমি আগে বলো অঞ্জলি শীলকে এসআইআর এর মধ্যে আনবে কি আনবে না সবাইকে আনবে না আনবে না তো তার আগেই তো এনআরসি পার্টি বাবাকে তো ডিলিট করতে হবে আগে উত্তম রাজবংশী বলো ব্রাত্য বসুর বাবাকে তো ডিলিট করতে হবে ইন্দ্রজিৎ আমি ঝন্টুদার কাছে যাব সময় কম আছে ব্রাত্য বসুর বাবাকে তো ডিলিট করতে হবে ইন্দ্রজিৎ এটা নিশ্চয়ই করতে হবে সেটা দ্বিজেন বাবুও চলে আসছেন মূল আলোচনার থেকে সরছি কিন্তু কারণ এই এনআরসি দাবিটা তো ভারতবর্ষে প্রথম ভারতীয়দের কাছে পরিচিত করেন মমতা ব্যানার্জি এনআরসি চাই 1 কোটি ভোটার মমতা ব্যানার্জির দাবি করেছিল 1 কোটি ভোটার বামেদের জিতেছে কোথায় গেল এনআরসি চাই আচ্ছা আমি তোমার ব্যাপারে কথা বলিনি আমাকে বলতে হবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে আজকে তো ডেডলাইন কমপ্লিট হয়ে গেছে নির্বাচন কমিশনের সাংবিধানিক যে দাবিটা যে 5 জন আধিকারিকের বিরুদ্ধে পটেনশিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট করেছে সেটার কি হলো এফআইআর করতে হয়নি এখনো না টাইম তো শেষ ঠিক অর্থাৎ মমতা ব্যানার্জি কি সত্যিকারের সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো অর্থাৎ তিনি কি ডিরেক্ট অ্যাটাক যেটা উনি বারবার করেন কনস্টিটিউশনাল এই পার্টটাকে করলো অর্থাৎ 356 দ্বারা এসআর বোমাইয়ের সাথে যে সেন্ট্রালের যে লড়াইটা সেখানে যে ক্লজ অ্যাড হয়েছিল যে নির্বাচনের যদি কোনো রোল লিস্ট সংশোধন না হয় ডিউ টাইমে ভোট করতে না পেরে সাংবিধানিক ক্রাইসিস তৈরি হলে নির্বাচন কমিশন নর্মাল কোর্সে ডিরেক্ট ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে সেই পথেই কি মমতা এগোলো আমার প্রশ্ন এই জায়গাগুলো এইগুলো নিয়ে আলোচনা হোক মানুষ জানতে চাইছে এগুলো নিয়ে বেশ সজলদাকে 30 সেকেন্ড তারপর আপনার কাছে আসি একদম ছোট করে বন্ধুদার কথা কেটে বলছি যে সরকারে যদি ইসিআই এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার থাকতো কোমরের নিচের অংশে যদি একটু জোর থাকতো তাহলে ইসিআই এর সামনে বসে বলে আসতো করব না ওখানে গিয়ে টাইম নিয়ে এসছে হুজুর আমাকে 7 দিন সময় দিন আমি 7 দিন বাদে করে দেবো এখানে এসে আবার অন্য কাজ করছে আমার বক্তব্য সেটা নয় আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার এই যে হাস্যকর কথাবার্তা বলে শিক্ষিত ছেলেপুলেরা যখন যে মৃত ভোটারের নামও রাখতে হবে মৃত ভোট তাহলে বাদ দিতে দাও না আচ্ছা বাদ দিতে দাও আর তাহলে সেটাই তো হচ্ছে সেটাই তো হচ্ছে তুমি যে বললে চেষ্টা চলছে ঘুরপথে সংখ্যালঘু মুসলিমদেরকে ঘুরিয়ে বাংলাদেশি বিহারে মুসলমানরা অভিযোগ করেছে বিহারে মুসলমানরা অভিযোগ করেছে বিহারে একজন অভিযোগ করেছে বিহারে বাঙালিরা দেবাশিস বাবু আমি বলছি যে আমার আজকের তোমার অনুষ্ঠান থেকে একটাই প্রাপ্তি সজলদা আমাকে একটা বলেছে টিয়া পাখি দেবে এটা আমার প্রাপ্তি নিয়ে যাচ্ছি আমি প্রাজ্ঞ সজলদা প্রাজ্ঞ সজলদা এবং সন্ময়দাকে সম্মান দিয়ে জানাচ্ছি সম্মান দিয়ে বলছি যে ওনারা রাজনীতি আমার থেকে অনেক ভালো বোঝেন এই এসআইআর হলে মমতা ব্যানার্জি জিতবে না বা তৃণমূল জিতবে না এরকম একটা যে ধারণা হচ্ছে আসলে ভোটটা করতে গেলে বোধহয় আমি যেটুকু বুঝি বুথ ভিত্তিক সংগঠন জোরালো করতে হবে সেটা যতক্ষণ না হবে জীবিত ভোটারের ভোট পড়ে যেতে পারে সেটাকে আটকার ব্যবস্থা কি আছে আমার আরেকটা বক্তব্য যে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি যে টাইমটা কিল করছেন বা যা করছেন এর মধ্যে তো ওনার যাদের ঢোকাবার তিনি তো ঢুকিয়ে ফেলবেন সেই জায়গাটা কি গ্যারেন্টি আছে যে উনি ঢোকাচ্ছেন না মানে এই যে সমষ্টি থেকে শুরু করে বিভিন্ন জিনিস তো শুরু হয়ে গেছে এবং এই জায়গাগুলো তো আমাদেরকে দেখতে হবে মানে এক লাইন বলবো সেটা হচ্ছে 1 কোটি ভোটারের নাম বাদ গেলে 1 কোটি হোক 60 লাখ হোক 70 লাখ হোক কোনো রাজনৈতিক দলের অঙ্ক বলে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা কারোর পক্ষে সেই সংখ্যাটা পূরণ করা এখন সম্ভব নয় ঠিকই বলেছেন আমাদের সে শক্তি নেই আপনাদেরও নেই কিন্তু এই যে মুর্শিদাবাদে 98% ভোট
যে 98% ভোটারের অস্তিত্ব নেই মশাই, ওখান থেকে এসআইআর হলে আপনি জিতবেন, আমি জিতবো না। আরে নিজের ভালো পাগলেও বোঝে, সিপিএম রা বোঝে না। তার জন্য আমি আপনাকে বললাম মুর্শিদাবাদে 30% ভোট যাদের সঠিক ভোটার কংগ্রেস জিতবে, জিতবে না। সত্যি আমি আপনার থেকে প্রাণ। 30 সেকেন্ড দেবাশিস দা। না, আমার এখানে সিপিএম এর হয়ে তো কিছু বলার নেই, না কংগ্রেস হয়ে বলার আছে। আমি বলছি এসআইআর হওয়া দরকার, এটা আমরা বহুবার ধরে বলেছি, কিন্তু সেটা সঠিকভাবে। সকাল থেকে এই পুরোটা শোটা দেখবেন, কি কি বলেছেন দেখবেন, নিজের লজ্জা। আপনি আবার দেখবেন, আমি প্রথমেই বলেছি এসআইআর হওয়া দরকার। যে কোনো ন্যাশনাল মানুষ এসআইআর চাইবে, কিন্তু সেটাকে সঠিকভাবে করতে হবে, তার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, তার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। একটা বাড়িতে 80 জন 90 জন একজন, আমি যে লোকটা অলরেডি করে এসছে, যার ট্র্যাক রেকর্ড আছে, সেই লোকটাই ইলেকশন, না মহারাষ্ট্রের ট্র্যাক রেকর্ডে বলতে হবে, কর্ণাটকের ট্র্যাক রেকর্ডে বলতে হবে, সব জায়গার ট্র্যাক রেকর্ডে বলতে হবে। ইলেকশন কমিশন একটাই, তাদের ট্র্যাক রেকর্ডে বলতে হবে। বলতে দিচ্ছেন না, মানুষকে শুনতে দিন। আপনি জানেন না, আপনি শুনুন, আপনি শুনে নিন যে ট্র্যাক রেকর্ডটাকে ভালো করতে হবে। আর একটু পরেই ইসিআই আজকে রেজাল্টটা সাবমিট করবে, আজকে সারাদিনের রিপোর্টটা। 835টা আপনাদের বিএলএ আছে ওখানে, একটাও অভিযোগ আসেনি। গত আজকে নিয়ে হয়ে গেল 20 দিন, একখানা অভিযোগ করতে পারেনি। রিপোর্টের কথা হচ্ছে, আমাদের কাছে মানুষের রিপোর্ট এসছে, মানুষ কি বলছেন। সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম, সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়া প্রশ্ন ছিল, এসআইআর মানতে কি বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায়, আর কি কোনো উপায় আছে? মানুষ কি ভাবছেন, মানুষ কি বলছেন? ফেসবুকে 87% মানুষ মনে করছেন হ্যাঁ বাধ্য, 13% মনে করছেন না বাধ্য নয়, না মানলেও হবে, অন্য কোনো পদ্ধতি আছে। এক্স হ্যান্ডেলে 100% মানুষ বলছেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য, 0% বলছেন না। অর্থাৎ এক্স হ্যান্ডেলে 8000 মানুষ মনে করেন যারা ভোট দিয়েছেন যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানতে বাধ্য। ইউটিউবে 96% মানুষ বলছেন হ্যাঁ, না বলছেন 4% মানুষ, 4% মানুষ মনে করেন যে এই আইনটা না মানলেও হবে। আজকে এই প্রশ্ন রেখে শেষ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ইয়ে কানুন বাতিল কর দেঙ্গে, হতে দেব না। এসআইআর না হলে নির্বাচন হবে না জানাচ্ছে নির্বাচন কমিশন। এ রাজ্যকে রাষ্ট্রপতি শাসনের দিকে ঠেলে দিতে চাইছেন ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তার কি লাভ হবে? নাকি এই রাজ্যে বাকি স্কুল কলেজগুলো যেমন নির্বাচন হয় না, অরাজকতা চলে, সেইটা চালাতে চাইছেন? প্রশ্ন থাকছে, উত্তর খুঁজছি। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিউজ নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।